মতে ট্রান্সজেন্ডারটা কি বলছে? ট্রান্সজেন্ডার ইজ অ্যান অ্যাম্ব্রেলা টার্ম ফর পারসন হুজ জেন্ডার আইডেন্টিটি, gender expression or behavior does not conform to that typically associated with the sex to which they are assigned at birth. বুঝে ট্রান্সজেন্ডার হচ্ছে একটা আমব্রেলা টার্ম ফর পারসন। আমব্রেলা টার্মটা কি আমি বলেছিলাম তোমাদেরকে, দেখবে যে নানা শব্দের পরিচয় যখন বহন করে তখন সেটাকে আমব্রেলা টার্ম বলে। পার্সনের একটা সে বিভিন্ন ধরনের পরিচয় বহন করছে। ট্রান্সজেন্ডার কাকে বলবো? যাদের বিভিন্ন ধরনের পরিচয় বহন করছে। কি কারা? হুজ জেন্ডার আইডেন্টিটি, জেন্ডার এক্সপ্রেশন এবং বিহেভিয়ার। যাদের জেন্ডার আইডেন্টিটি, জেন্ডার এক্সপ্রেশন এবং বিহেভিয়ার জন্মসূত্রে যেটা তারা প্রাপ্ত সেটা থেকে আলাদা। জন্মসূত্র থেকে তারা যে সেক্সুয়ালিটি, যে সেক্স নির্ধারণ হচ্ছে সেখান থেকে তাদের দেখা যাচ্ছে যে কি বড় হওয়ার সাথে সাথে তাদের জেন্ডার আইডেন্টিটি, জেন্ডার এক্সপ্রেশন, বিহেভিয়ার এগুলো আলাদা হচ্ছে, তাদেরকে আমরা ট্রান্সজেন্ডার বলবো। এবার তাহলে প্রশ্ন হচ্ছে যে তারা জন্ম থেকে তারা যে সেক্স বা সেক্সুয়ালিটি নিয়ে জন্মগ্রহণ করছে, কিন্তু দেখা যাচ্ছে যে কি তাদের জেন্ডার আইডেন্টিটি, জেন্ডার এক্সপ্রেশন, বিহেভিয়ার আলাদা। তাহলে জেন্ডার আইডেন্টিটিটা কি? জেন্ডার আইডেন্টিটি বলতে বোঝাচ্ছি মেনলি আমরা মেল অথবা ফিমেল। তাহলে ট্রান্সজেন্ডারের ক্ষেত্রে আমরা কি বললাম? মেল অথবা ফিমেল। তারা মেল কিন্তু সে ফিমেলের মতন আচরণ করছে বা ফিমেলের মতন নিজেকে তৈরি করতে বেশি পছন্দ করছে, তাহলে সে ট্রান্স হতে পারে। বা সে ফিমেল কিন্তু সে মেলের মতনই করছে বা নিজেকে মেলের মতন তৈরি করতে নিজেকে পছন্দ করে, তারা হচ্ছে ট্রান্স। তারা হচ্ছে ট্রান্স। আর কারা? জেন্ডার এক্সপ্রেশন। জেন্ডার এক্সপ্রেশনটা কি? সে এক্সপ্রেস করছে এক জেন্ডার থেকে আরেক জেন্ডারে, নিজেকে তুলে ধরছে কি হিসাবে? জেন্ডার হিসাবে। সে পরিচয় বহন করছে কি? এই যে জেন্ডারে বলেছেন জেন্ডার এক্সপ্রেশন, মানে পরিচয় বহন করছে কি? লিঙ্গ পরিচয় বহন করছে, এক্সপ্রেস করছে কিসে? অন্য জেন্ডারে। তারা হচ্ছে থার্ড জেন্ডারে। আর বিহেভিয়ার, ব্যবহার। ব্যবহারটা কি? যে দেখা যাচ্ছে তার পোশাক পরিচ্ছদ, হেয়ার স্টাইল, ভয়েস, বডি স্ট্রাকচার এটা আলাদা। তার হেয়ার স্টাইল বলো, তার ড্রেসিং কোড বলো, তার ভয়েস বলো বা বডি স্ট্রাকচার, ক্যারেক্টার, এইগুলো কিন্তু আলাদা। তো তারা হচ্ছে ট্রান্স। তাদেরকে আমি ট্রান্স বলবো। তো তাদেরকে আমরা বলছি ট্রান্সজেন্ডার। আচ্ছা, এইবার আরেকটা ছোট জিনিস আমি একটু বলি, সেটা হচ্ছে জেন্ডার বায়াস। জেন্ডার বায়াসটা কি? জেন্ডার বায়াসের বাংলা মানে হচ্ছে লিঙ্গ পরিচয়জনিত পক্ষপাত। আমি বলেছিলাম যে পক্ষপাত কোন জিনিসটাকে বলে। পক্ষপাত হচ্ছে আচরণ যদি ব্যক্তি বিশেষে ভিন্ন ভিন্ন হয় তাহলে সেটা পক্ষপাত। অর্থাৎ আমি একজন শিক্ষক, আমার আচরণ আমার স্টুডেন্টদের প্রতি ইকুয়াল হওয়া উচিত, কিন্তু দেখা যাচ্ছে যে ব্যক্তি বিশেষে, বর্গ বিশেষে, শ্রেণী বিশেষে যদি আমার আচরণ ভিন্ন ভিন্ন হয় তখন সেটাকে আমরা বলছি জেন্ডার বায়াস। এছাড়া এটাকে বলছি বায়াস। জেন্ডার বায়াস কখন হবে? যখন জেন্ডার বেসিক্যালি আমরা হচ্ছে সেটাকে আলাদা আলাদা চোখে দেখবো, আলাদা আলাদা মূল্যায়ন করব, আলাদা আলাদা আমাদের হচ্ছে তাদের প্রতি আচরণ থাকবে। কিরকম? দেখা যাচ্ছে যে আমাদের সমাজ হচ্ছে পুরুষতাত্ত্বিক সমাজ। এবার আমরা মেয়েদেরকে ইকুয়াল চোখে দেখি না, অতএব এটা কিন্তু বায়াস। এটা বায়াস। এবং এখানে বলছে আমরা বায়াসটা শুরু করি জন্ম থেকেই। আমরা এখন হয়তো সমাজ কিছুটা পরিবর্তন হচ্ছে, সমাজে পরিকাঠামো পরিবর্তন হচ্ছে, মানুষের মধ্যে বিভিন্ন সোশ্যাল চেঞ্জ হচ্ছে, ফলে আমাদের মধ্যে সেই থেকে আস্তে দিন দিন সেই বায়াসটা কিন্তু দূর হচ্ছে। কিন্তু একদম দূর হয়েছে তা কখনো, তার কারণ আমাদের প্রথম থেকে, সন্তান জন্ম থেকে আমরা বায়াস করি। একটা উদাহরণ দিয়ে বলছে যে একটা জন্মগ্রহণের সময় দেখা যায় যে একটা বাচ্চা জন্মগ্রহণের সময় পার্সেন্টেজ অফ মানুষের হচ্ছে ইচ্ছা থাকে যে তাদের প্রথম সন্তানটা হোক কি ছেলে। তাহলে এটা কিন্তু জেন্ডার বায়াস। তারা কি সন্তান চাইছে? ছেলে। এটা কিন্তু জেন্ডার বায়াস।
সে প্রথম থেকে এই জেন্ডার বায়াস করছে। আমাকে অনেকে প্রশ্ন করে যে স্যার আমাদের বাড়িতে তো এরকম হয় না, আমার বাড়িতে আমার বাবা মা আমাকে সমান চোখে দেখে, আমার ভাইকে যা দেয় তার থেকে আমাকে বেশি দেয়, তাহলে আমার কোথায় বায়াস হলো? এখানে একটা উদাহরণ বলছে যে আমরা সচরাচর দেখি আমাদের মেয়েদের ক্ষেত্রে কিন্তু আমাদের সমাজ থেকে বা আমাদের ফ্যামিলি থেকে বিভিন্ন ধরনের রেস্ট্রিকশন করে দেওয়া হয়। দেখা যায় যে একটা বাড়িতে একটা ছেলে যতটা রাত করে না ঢুকলে যতটা সমস্যা, মেয়ে একটা রাত করে ঢুকলে ততটা বেশি সমস্যা হয়। তো এখানে প্রশ্ন করেছে, দেখা যাচ্ছে একটা মেয়ে যদি সন্ধ্যের পর একটু বেশি দেরি করে, বাবা তাকে আর বেরোতে দিচ্ছে না, বা খুব বকবকি করছে, খুব অশান্তি করছে, এর প্রত্যেক ফ্যামিলিতে হয়। অথচ তার ছেলেটা দেরি করে আসলো, বাবা দু একটা বকে, তার থেকে বেশি মেয়েটাকে যে তুলনায় বকে সেটা কিন্তু আমাদেরকে বকে না। কেন? তাহলে কি তার বাবা এটা বিশ্বাস করেন যে তার মেয়ে তার তার বিশ্বাসযোগ্যতা অর্জন করে না, বা মেয়ে আমার ভালো না, ছেলেটা আমার তত তুমি ভালো? তার বাবাকে এটা বিশ্বাস এই মনে করেন যে মেয়ে কোনো খারাপ কাজ করতে পারে, ছেলে তার জন্য তাকে তাতে ঢুকে দিতে হবে, আর ছেলে খারাপ কাজ করতে পারে তারপর অগাধ বিশ্বাস তাকে সে 10টা পর্যন্ত বাড়ি থাকলেও ভালো? এটা কিন্তু জেন্ডার বায়াস। কেন করে? এটা নয় যে তার বাবা মা তার ছেলেটাকে বা মেয়েটাকে আলাদা চোখে দেখে বা বিশ্বাস করে না, কিন্তু এটা তার সমাজে তার একটা ভয় আছে যে একটা ছেলে 10টায় বাড়ি ঢুকলে তার সমাজে তার নামে কোনো কথা বলবে না, কিন্তু একটা মেয়েকে সে যখন রেগুলারলি এটা করবে, হয়তো তার কাজে সংক্রান্ত কারণেই সে এরকম করে, সমাজে 5টা বাজে কথা বলবে। সেই জন্য তার বাবা মা চায় যে কি, যে না, তোকে রাত্রিবেলায় বাইরে বেরোনো, বেশি রাত করা যাবে না। এটা কিন্তু জেন্ডার বায়াস। এটা জেন্ডার বায়াস। আর একটা এখানে উদাহরণ দিয়ে বলা হচ্ছে যে একজন ব্যক্তি, তার একটি মাত্র মেয়ে, তার আর কোনো সন্তান নেই, তার ব্যক্তিতেই তার মেয়েকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করেছেন, ভালো স্কুলে পড়িয়েছে, তার কোনো অবাধ রাখেন, তখন দুজনেই তারা সার্ভিসম্যান, অতএব তাদের কোনো সমস্যা নেই, এবং তাকে ভালো MBA করিয়েছে, এখন একটা ভালো জায়গায় কর্মরত, তার একটা এখন প্রচুর অ্যাচিভমেন্ট করার সময় আসছে, মানে যত ফিউচারে তাদের অ্যাচিভমেন্ট করার এগুলো অনেক ভালো। এবার তার একটা ভালো সম্পর্ক দেখেছে, ভালো ফ্যামিলি দেখেছে, তার এখন বিয়ে দিতে হবে, বিয়েও ঠিক হয়ে গেছে, কিন্তু বাবা ওদের একটা শ্বশুরবাড়িতে কন্ডিশন যে কি, তারা হচ্ছে মেয়েকে চাকরি বাকরি মেয়ে এখন ছেড়ে দিতে হবে। পিতামাতারও বক্তব্য কি, যদি তুমি ওখানে কি তোমাকে যোগ করতে বলে, চাকরি করতে বলে করবে, যদি না বলে তাহলে তোমাকে তাদের সঙ্গে তাদের পয়সার অভাব নেই, অতএব তোমাকে না করলেও কোনো সমস্যা নেই। এটাও কিন্তু জেন্ডার বায়াস। কেন? তার কারণ হচ্ছে এই যে মেয়েটির তার ইচ্ছা কিন্তু আরো অনেক কিছু, যে নিজেকে আরো সুপ্রতিষ্ঠিত করব, আরো বেশি অ্যাচিভমেন্ট করব, নিজেকে সমাজে আরো একটা শ্রেণীতে তুলে আসবো, কিন্তু তার মা বাবা তাকে কি করলো, তাকে সমস্ত কিছু দেওয়া সত্ত্বেও এইখানে কিন্তু সে বায়াস করলো। এটাও কিন্তু জেন্ডার বায়াস। তার ইচ্ছার কোনো সেখানে মূল্যটা দেওয়া হলো না, এটাও কিন্তু জেন্ডার বায়াস। তাহলে লিঙ্গগত কারণে যখন আমাদের আচরণ লিঙ্গ দিক দিয়ে, অর্থাৎ স্ত্রী পুরুষের মধ্যে যখন ভেদাভেদ করব, একটা শ্রেণীকে উপরে রাখবো, একটা শ্রেণীকে নিচে রাখবো, যেটা হয় আমাদের সংসারে বা আমাদের সমাজ ব্যবস্থা যেটা আছে পুরুষতান্ত্রিক সমাজ, ফলে পুরুষদের অধিকারটা একটু বেশি, মেয়েদেরটা একটু কম, এটা হচ্ছে জেন্ডার বায়াস। ছেলেদের ক্ষেত্রেও হয় এটা, কিন্তু মেয়েদের ক্ষেত্রে শুধু বলে না, কিন্তু সচরাচর দেখা যায় যে মেয়েদের ক্ষেত্রে এটা বেশি হয়, মেয়েদের ক্ষেত্রে বেশি দেখা হয়। এটা হচ্ছে জেন্ডার বায়াস। ছেলেদের ক্ষেত্রে হয় বলছে যে অনেক সময় দেখা যায় যে আমাদের দেখা যায় যে আমাদের বাবা মা চায় যে আমাদের ছেলে আমাদের মতন করে হোক, সুপ্রতিষ্ঠিত হোক, আমাদের মতন বড় বড় অট্টালিকা বানাক, আমাদের প্রচুর পয়সা হোক, ইত্যাদি ইত্যাদি। কিন্তু আমরা কখনো চিন্তা করি না যে সেই ছেলেটি কি চাই। সে চাইছে যে আমার অল্প পয়সাতে আমি সাফিসিয়েন্ট, আমার হয়তো আর্টিস্টের ওপরই আমি ছোটো ছোটো আঁকবো, 2-4টে কবিতা লিখবো, তাতে যে ইনকাম হবে আমার তাতেই চলে যাবে। অনেক সময় দেখা যায় যে জেন্ডার বায়াসের জন্য তারা কিন্তু সেই সমস্ত পিতামাত্রা তার নিজের ছেলের পরিচয় চুপ লুকিয়ে রাখেন, বলেন না যে তার ছেলে 6 থেকে 7 হাজার টাকার স্যালারিতে চাকরি করেন, ভালো কর্পোরেট, ভালো ইনকাম, প্রচুরই। এটাও কিন্তু জেন্ডার বায়াস। অর্থাৎ আমাদের আচরণ, বা দেখা যায় তার 2 ছেলে, এক ছেলে ভালো, তার এক ছেলের সঙ্গে লুকিয়ে রাখেন যে এক ছেলে হচ্ছে তার কম চাকরি, না ও ভালো পায়, ও ভালো ইনকাম করে, ও প্রচুর ইনকাম করে, হ্যান করে, ত্যান করে, ইত্যাদি ইত্যাদি বলি আমরা সচরাচর দেখতে, আমরা বলতে অভ্যস্ত এইগুলো। এটাও কিন্তু জেন্ডার বায়াস। তাহলে বায়াস কথাটা মাত্র হচ্ছে পক্ষপাত।
আমরা লিঙ্গ বিশেষে যখন হচ্ছে ব্যক্তি বিশেষে যখন দুরকম আচরণ করবো তখন সেটাকে বলবো জেন্ডার বায়াস। আর ছোট্ট একটা আজকে একটা জিনিস পড়াবো, সেটা হচ্ছে ওমেন এম্পাওয়ারমেন্ট। ওমেন এম্পাওয়ারমেন্ট হচ্ছে নারীর ক্ষমতায়ন। নারীর ক্ষমতায়নটা কি? নারীর ক্ষমতায়ন হচ্ছে, এখানে যে সংজ্ঞাটা বলছে এটা একটু বলি। বলছে নারীকে তার সহজাত প্রবণতা ও ক্ষমতা অনুযায়ী স্বাভাবিক বিকাশ লাভ করা এবং তার মাধ্যমে নিজের যোগ্য হিসেবে গড়ে তুলে নিজের ও পরিবারের জীবনযাপন সুষ্ঠুভাবে নিয়ন্ত্রণ করার ক্ষমতা ও স্বাধীনতা অর্জনকেই নারীর ক্ষমতায়ন বলা হয়। তার মানেটা কি? বলছে নারীর ক্ষমতায়ন বলতে নারীকে তার সহজাত প্রবণতা ও ক্ষমতা অনুযায়ী বিকাশ লাভ করতে সাহায্য করতে হবে। সহজাত প্রবণতা ক্ষমতা মানেটা কি? মানেটা হচ্ছে নারী কি হতে চায়, সে কিভাবে নিজেকে গড়ে তুলতে চায়, সে নিজেকে কিভাবে প্রতিষ্ঠিত করতে চায়, সেই ক্ষমতা অনুযায়ী তাকে কি করতে হবে? তাকে অধিকার দিতে হবে। সে পড়াশোনা করতে চাইলে তাকে পড়াশোনার অধিকার দিতে হবে। সে এখন বিয়ে না করতে চাইলে তার আরো বড় বিচার চিন্তা হবে, সে অধিকার মানে তার বলতে সহজাত ক্ষমতা ও প্রবণতা এবং ক্ষমতা অনুযায়ী তাকে বিকাশ লাভ করে এবং সে নিজেকে যোগ্য করে তুলতে পারে তার ব্যবস্থা করে তুলতে হবে এবং তাকে স্বাধীন হতে হবে, সে পরাধীনতা না থাকে এবং তাকে নিয়ন্ত্রিত করলে হবে না, যে তাকে কুক্ষিগত করে রাখলে হবে না, যে তোমরা হয়তো সমাজের মধ্যে আবদ্ধ, তোমরা এই জিনিসগুলো করতে পারবে না, এইগুলো করতে পারবে না, তোমাদের এই কর্তব্য, এই যে একটা আবদ্ধ নিয়ন্ত্রণ করার ক্ষমতা, সে নিজেকেই নিজে যাতে নিয়ন্ত্রণ করতে পারে, স্বাধীন অর্জন করতে পারে, সেই সুযোগটা কাকে দিতে হবে? নারীকে নিজেকেই দিতে হবে। এটা হচ্ছে নারীর ক্ষমতায়ন। এখন প্রশ্ন হলো, এই যে আমরা নারীর ক্ষমতায়ন এই সবগুলো নিয়ে আমরা আলোচনা করছি, তাহলে কি আমরা এটা বলবো যে নারীরা এখন কি তাহলে নারীরা ক্ষমতায়ন নয়? বা কেন এটা নিয়ে আলোচনা করছি? আর যদি নারীরা ক্ষমতায়ন না থাকে তাহলে কেন? আমরা যদি দেখতে পাই যে আমাদের উন্নয়নশীল দেশগুলো বা যেগুলো বিশেষ উন্নত দেশ, সেখানে কিন্তু এই নারীদের বা ভেদাভেদ, জেন্ডার যে বায়াস বা ছেলে মেয়েদের আলাদা চোখে দেখা হয় না, ফলে সেখানে এম্পাওয়ারের ব্যাপারটা কিন্তু এখানে আসছে না। কিন্তু উন্নয়নশীল থেকে উন্নত দেশগুলো দেখা যায় যে মেয়েদের প্রতি যে তাদের যে পুরুষতান্ত্রিক সমাজে মেয়েদের যে অবহেলা বা বঞ্চনার শিকার, সেটা কিন্তু আছে। তার জন্য মেয়েদের এম্পাওয়ার করতে হয়। এম্পাওয়ার করা মানে পাওয়ার দান করা। যেরকম আমরা দেখি টিভিতে দেখি যে বিভিন্ন ঋষিমুনিরা যজ্ঞ করেন, ভগবান তাদেরকে বিভিন্ন রকম তথাস্তু বলে দেখা যায় যে পাওয়ার দেয়। অর্থাৎ মেয়েদেরকেও কিন্তু এরকম আমাদের পাওয়ার দিতে হবে, মানে এরকম তথাস্তু বলে নয়, মেয়েদেরকে পাওয়ার দিতে হবে। তাদেরকে ক্ষমতায়নের মধ্যে কর্মক্ষেত্রে হোক, বিভিন্ন সার্ভিস সেক্টরে হোক, অর্থনীতিতে হোক। কেন? যে তারাও হচ্ছে সমানভাবে, তারপর একটা ছেলে যা পারে মেয়েও তাই পারে, কেন পারবে না? অর্থাৎ তাকেও সমাজের গঠনাত্মক কাজে, সমাজের অর্থনীতিতে তাদেরকেও কিন্তু কি করতে হবে? তাদেরকে ইনভলভ করতে হবে, তাদেরকে ক্ষমতায়ন করতে, তাদেরকে হচ্ছে কুক্ষিগত করে রেখে, তাদেরকে সমাজের এক কোণে না ফেলে রেখে, তাদেরকে সমাজের কুসংস্কারের বন্ধনে যেটা আমরা নিজের থেকে তৈরি করছি তার মধ্যে থেকে না রেখে, তাদেরকে আমরা অন্ধকার থেকে আলোয় নিয়ে এসে তাদেরকে আমরা যে প্রগতিশীল দেশে তাদের বিকাশ ঘটাতে তাদেরকেও সমানভাবে এগিয়ে আসতে হবে। তার কারণ হচ্ছে আমাদের দেশের অর্ধেকই হচ্ছে নারী। অর্থাৎ তারাও যদি আমাদের অর্থনীতিতে সঠিকভাবে এগিয়ে না আসতে পারে, তাদেরকে আমরা যদি ক্ষমতায়ন না করতে পারি, তাদেরকে সমস্ত, সেটা শিক্ষা হোক, স্বাস্থ্য হোক, রাজনীতি হোক, কর্মসংস্থানের দিক দিয়ে, যে কোনো দিক দিয়ে, অর্থনীতির দিক দিয়ে, সমস্ত ক্ষেত্রে তাদেরকে কিন্তু এগিয়ে আসার সুযোগ করে দিতে হবে। এটাকেই এম্পাওয়ার বলছে, নারীদেরকে ক্ষমতায়ন। তাদেরকে সেই সুযোগটা করে দিতে হবে যাতে তাদের নিজের দক্ষতায়, সে তার সহজাত প্রবৃত্তির মাধ্যমে তারা সহজেই কি করতে পারে, তাদের গন্তব্যে তাদের নিজের যোগ্যতার মাধ্যমে তারা সেইটাকে তৈরি করতে পারে। এটাই হচ্ছে নারীর ক্ষমতা। তার জন্যই বলা হচ্ছে যে নারীকে কি করতে হবে? নারীকে এম্পাওয়ার করতে গেলে তার সহজাত প্রবণতা ও ক্ষমতা অনুযায়ী তাদেরকে বিকাশ ঘটাতে সাহায্য করতে হবে এবং তাদের নিজের যোগ্যতা অনুযায়ী নিজেকে গড়ে তুলতে দিতে হবে, যাতে সে পরবর্তীকালে পরিবার জীবনযাপন নিয়ন্ত্রণ করার ক্ষমতা ও স্বাধীনতা অর্জন করে।
তার অনুযায়ী নারীদেরকে পরাধীন করে রাখা হয়, নারীদেরকে কুক্ষিগত করে রাখা হয়, তাহলে তাদেরকে কি করতে হবে, নিয়ন্ত্রণ করার ক্ষমতা, মানে তারা নিজেরাই যাতে নিজেদেরকে নিয়ন্ত্রিত করতে পারে, স্বাধীনভাবে তারা কাজ করতে পারে, তার ব্যবস্থা করতে হবে এবং তাদেরকে এম্পাওয়ার করতে হবে। সেই জন্য বলা হচ্ছে, এটাকেই বলা হচ্ছে যে ওমেন এম্পাওয়ারমেন্ট। নেক্সট দিন আমি ইউনিট 2, জানি না কতটুকু উপকৃত তোমরা হয়েছো। নেক্সট দিন ইউনিট 2 বাকি যে সমস্ত দেখবে তোমাদের প্যারাডিজম শিফটস যেটা বলেছে, জেন্ডার স্টাডিজ প্যারাডিজম শিফটস যেটা তোমাদের আছে, সেটা হচ্ছে নিয়ে একটু আলোচনা করব। সেখানে যে সমস্ত মনীষীদের যে সমস্ত চিন্তাধারার পরিবর্তনের মাধ্যমে তারা যেরকম সমাজ সংস্কার করেছিল, ওমেন স্টাডিজের ক্ষেত্রে, সমাজ সংস্কারের ক্ষেত্রে, বিশেষ করে এখানে যাদের যাদের তোমাদের বলা আছে যে তোমাদের কাদের কাদের আছে, রাজা রামমোহন রায় আছে, পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আছে, স্বামী বিবেকানন্দ আছে, রবীন্দ্রনাথ টেগোর আছে, বেগম রোকেয়া আছে। এইগুলো নিয়ে আমি তোমাদের নেক্সট দিন আলোচনা করব। তবে আজকে তোমাদের যে অ্যাসাইনমেন্টগুলো থাকবে সেটা আমি বলে দিই, যেগুলো তোমরা অ্যাসাইনমেন্ট বলতে বাড়িতে একটু পড়বে, বা অ্যাসাইনমেন্ট যেহেতু দিতে হয় সেহেতু অ্যাসাইনমেন্টগুলো দিচ্ছি। মেইনলি বেসিক্যালি প্রশ্নগুলো এখানে পড়ে ডেফিনেশন অফ জেন্ডার দেয়, জেন্ডার এবং সেক্সের মধ্যে পার্থক্য, জেন্ডার এবং সেক্সের মধ্যে পার্থক্য 5এও দেয়, অনেক সময় 2এও দেয়। হোয়াট ইজ জেন্ডার, জেন্ডারটা কাকে বলে সেটা 2 মার্কের দেয় দিতে। জেন্ডার এবং সেক্সের পার্থক্য এটা 5 মার্কের দেয়, 2 মার্কের দেয়। 2 মার্কের দিলে এরকম থাকবে যে কোনো 2টো পার্থক্য লেখো। আচ্ছা, তারপরে থাকবে যে থার্ড জেন্ডার কাকে বলে, ট্রান্সজেন্ডার কাকে বলে, জেন্ডার বায়াসটা কি, ওমেন এম্পাওয়ার সম্পর্কে আলোচনা করো। এখানে কিন্তু 2, 3, 5 মার্কেরও দিয়ে দেওয়া অনেক সময় ওমেন এম্পাওয়ার সম্পর্কে, যেহেতু এখন ওমেন এম্পাওয়ারমেন্টটা খুব কারেন্ট বিষয় এবং ওমেনদেরকে নিয়ে বিভিন্ন রকম বিষয়গুলো নিয়ে আলোচনা করছে। ওমেন এম্পাওয়ার্ড নিয়ে প্রশ্নগুলো, এই প্রশ্নগুলো কিন্তু আছে। তো ইকুয়ালিটি কি, এগুলো কাকে বলে, এগুলো শর্ট শর্ট প্রশ্নগুলো কিন্তু এখানে দেয়। আর নেক্সট যেটা আমি পড়াবো, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, স্বামী বিবেকানন্দ বা বেগম রোকেয়া, এইগুলো থেকে বড় প্রশ্ন দেয়, 5 মার্কের প্রশ্নও কিন্তু দেয়, এগুলো থেকে ছোট প্রশ্ন কিন্তু আসে না। তো আজকের মতন এখানেই থাকলো। আশা করছি তোমরা নেক্সট দিন কতটা উপকৃত জানি না, চেষ্টা করছি যে যতটা সম্ভব তোমাদেরকে কাছে পৌঁছে যাওয়ার, যতটা সম্ভব তোমাদের কাছ থেকে যতটা পারছি আমার তরফ থেকে হচ্ছে আমি করে দেওয়ার চেষ্টা করছি। তো আজকের মতন এখানেই শেষ করছি। আর যদি কারোর কোনো সমস্যা থাকে একটু ফোন মেসেজ করো, চেষ্টা করব যে বিষয়গুলো নিয়ে আলোচনা করা। আর 1.4.6 যারা পাওনি, কি বলে, প্র্যাকটিকামটা পাওনি, আমি করিয়েছি ডিবেট অন ওমেন রিজার্ভেশন বিল। তো ওমেন রিজার্ভেশন বিলের যদি দরকার হয় তাহলে আমাকে ইনবক্সে জানিও, আমি তোমাদেরকে দিয়ে দেবো। কোথায় কোথায় চেঞ্জ করতে হবে সেটাও বলে দেবো, এবং হচ্ছে এটাও বলে দেবো যে হচ্ছে কি বলে কিভাবে করেছি বা প্র্যাকটিক্যাল সম্পর্কে ডিটেলসগুলো। এক টাইমে আমাকে একটু ফোন করে নেব, আমাকে একটু বলে দেবে স্যার এই টাইমে ফোন করবো, আপনি ফাঁকা থাকবেন। আমি ওই টাইমে ফাঁকা হব, তুমি আমাকে ফোন করবে, আমি তোমাদের যতটা পারি ওইটা সমাধান করার চেষ্টা করব। আর আবারও বলছি যে একটা প্যান্ডামিক সিচুয়েশনে প্রত্যেকে ভালো থাকবে, প্রত্যেকে চেষ্টা করবে বাড়ির বাইরে যত সম্ভব না যাওয়ার, সুরক্ষা যেটা নেওয়ার কথা সবসময় হাত ধোয়া বা নাকে মুখে হাত না দেওয়ার, সেইগুলো চেষ্টা করবে এবং সাবধানে থাকবে, এবং ফ্যামিলিকে চেষ্টা করবে যে সাবধানে রাখার। আশা করছি আমরা খুব তাড়াতাড়ি আমাদের যে আজকে যে পরিস্থিতির জন্য আমাদেরকে আজকে বাই অনলাইন বা অফলাইন যে তোমাদের সাথে আমাদের সাক্ষাৎ করতে হচ্ছে, সেটা খুব তাড়াতাড়ি আমাদের মধ্যে, সেটা আমি চাই যত তাড়াতাড়ি সম্ভব তোমাদের সাথে আবার দেখা হোক। আর তোমাদের তো এবার লাস্ট সেমিস্টার, একটা কেমন সিচুয়েশনে তোমরা পড়ে গেলে, তো যাই হোক, এটা এখন মাথায় বা না ভেবে যত শীঘ্রই আমরা আশা করব যে আমরা খুব তাড়াতাড়ি হয়তো আমাদের আবার দেখা হবে, এবং তখন আমরা আবার সবাই একসাথে হয়ে আমরা তোমাদের সাথে আবার সেই আমাদের যে সুখ দুঃখ ভাগ যেটা আমরা করে নিই, ঠাট্টা মজা যেটা আমরা করি, সেটা আবার করতে পারবো এই আশা করছি। এবং প্রত্যেকের জন্য এবং প্রত্যেকের ফ্যামিলির জন্য আমার অনেক শুভকামনা রইল, এবং আমরা আশা করছি এই যে পরিস্থিতির মধ্যে থেকে আমরা খুব শীঘ্রই বেরিয়ে আসতে পারবো। সবাই ভালো থাকবা, অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ।